কথাটার অর্থ এখানে যদি একটা বিন্দু নেই, নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে আরেকটা বিন্দু এখানে, এটা তার চতুর্দিকে, এই বিন্দুটার নির্দিষ্ট বিন্দুটার চতুর্দিকে ঘুরে যাচ্ছে, ঘুরে এসে এখানে জয়েন করছে, এবং এই গ্যাপটা সবসময় সেম, এই গ্যাপটা হচ্ছে সেম। তো এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু ওই নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসলে যে ক্ষেত্রটা তৈরি হয় বা যে সঞ্চারপথটা তৈরি হয় সেটার নামই হচ্ছে বৃত্ত। আর এই যে বাইরের যে সীমানাটা, এই যে এইটা, এই যে বক্ররেখাটা, সীমানাটা, এটা হচ্ছে তার পরিধি। আসলে সীমানা মানে পরিসীমা, বাইরের সীমানা মানে পরিসীমা, বাট পরিসীমাটাকে এক্ষেত্রে আমরা বলতেছি পরিধি। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। বৃত্তের ক্ষেত্রে পরিসীমাটাকেই বলা হয় পরিধি, অর্থাৎ এই যে বাইরের বাউন্ডারিটা, এটা হচ্ছে পরিধি, ওই দাগটা। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি বরাবর অঙ্কিত যে সরলরেখাটা, এই যে সরলরেখা, এই সরলরেখাটার নামে বলা হচ্ছে ব্যাসার্ধ। এখান থেকে এটাও ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে এটাও ব্যাসার্ধ। আসলে কেন্দ্র থেকে এই যে এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি বরাবর অঙ্কিত সরলরেখাটাকেই বলা হচ্ছে ব্যাসার্ধ। এগুলো প্রত্যেকটাই ব্যাসার্ধ। ব্যাসার্ধগুলো অবশ্যই সমান। তার মানে আমরা ব্যাসার্ধ বলতে পারি কেন্দ্র থেকে পরিধি বরাবর অঙ্কিত সরলরেখাটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসার্ধকে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে বাইরের যে পরিধি, এই পরিধিকে বলা হয় 2πr, বাইরের দূরত্বটা। এটা কেন হয় এটার ব্যাখ্যাও আছে, আমরা অফলাইনের অনেক ক্লাসে দিয়ে থাকি, এখন ওই ব্যাখ্যার প্রয়োজন নেই। বাইরের যে সীমানাটা, এটাই পরিধিকে সাধারণত 2πr দিয়ে প্রকাশ করা হয়, যেখানে পাই হচ্ছে একটা গাণিতিক ধ্রুবক। আচ্ছা, তারপরে এই বৃত্তের যে কোন পরিধির যে কোনো একটা বিন্দু আর একটা বিন্দুর এই যে সংযোজক সরলরেখাটা, এটাকে বলা হয় জ্যা। এটাকে কি বলা হচ্ছে? জ্যা। বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাটার নামই হচ্ছে জ্যা। এই যে এটা জ্যা, এই যে এটাও জ্যা, এটাও জ্যা, এরা সবাই একটা জ্যা। শুধু এই পাশেই হবে তা না, এই পরিধির এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর অঙ্কিত সরলরেখাটাকে বলা হচ্ছে জ্যা। এটা একটা জ্যা, এটাও একটা জ্যা, কেন্দ্র দিয়ে গেছে, এটা কেন্দ্রগামী জ্যা। বাট একটা বিষয় খেয়াল করেন, এখান থেকে এটা পরিধির কি কেন্দ্র থেকে পরিধি বরাবর অঙ্কিত সংযোজক সরলরেখাটা, এই অর্ধেকটা, এটা কি ব্যাসার্ধ আর, এখান থেকে এটা কি ব্যাসার্ধ আর, কেন্দ্র থেকে পরিধি বরাবর। তার মানে এই যে জ্যাটা, এই জ্যাটা হচ্ছে 2r, আর এই জ্যাটাকেই বলা হয় কেন্দ্রগামী যে জ্যাটা, ওটাকে বলা হয় ব্যাস। ওটাকে কি বলা হয়? ব্যাস। ব্যাস হচ্ছে 2r, দুইটা আর নিয়ে কেন্দ্র দিয়ে যদি এই দিক দিয়েও যায়, এটাও একটা ব্যাস। অবশ্যই এটা একটা জ্যা, কিন্তু কেন্দ্রগামী জ্যা, এবং এই জ্যাটাই সব থেকে বড় জ্যা। বৃত্তের মধ্যে সব থেকে বড় জ্যা হচ্ছে কেন্দ্রগামী জ্যাটা, অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকেই বলা হয় ব্যাস, বা ব্যাসকে বলা হয় ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হচ্ছে 2r, 2r দ্বারা ব্যাসকে প্রকাশ করা হয়। কথা কি বুঝছেন? ওকে, এগুলো টুকটাক জিনিস আমরা আগে জানতেছি। আর একটা বিষয় দেখেন, এই যে পরিধির দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু সংযোজক সরলরেখাকে বলা হচ্ছে ব্যাস, এই জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এগুলো সবগুলো এক একটা করে কি জ্যা। একটা বিষয় খেয়াল করে দেখেন, এই কেন্দ্রের কাছাকাছি যে জ্যা, এই যে এটা কাছাকাছি, এই জ্যাটা কিন্তু সব থেকে বড়, এবং যেটা কেন্দ্র দিয়ে গেছে এটা সব থেকে বড় জ্যা। কেন্দ্র থেকে দূরে যে জ্যাটা, এটা সব থেকে ছোট। যত দূরে যাবে তত জ্যাটা ছোট হবে। কোথা থেকে দূরে যাবে গেলে? কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায় এই জ্যাগুলো তত ছোট হয়, আর যত কাছাকাছি আসা যায় তত জ্যাগুলো বড় হতেই থাকে। তার মানে আমরা এভাবে বলতে পারি কেন্দ্রের নিকটবর্তী জ্যাটা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হয়। কেন্দ্রের নিকটবর্তী জ্যাটা
দূরবর্তী জ্যায়ের থেকে বড় হয়, বা কেন্দ্রের দূরবর্তী জ্যাটা নিকটবর্তী জ্যা থেকে ছোট হয়, দূরের জ্যাটা নিকটের জ্যা থেকে ছোট হয়। মানে এই যে কেন্দ্রগামী যে জ্যা, এই জ্যাটা ছাড়া মানে ব্যাস ছাড়া, এটা তো একটা ব্যাস, কেন্দ্রগামী জ্যাটা হচ্ছে ব্যাস, এই ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যা কেন্দ্র থেকে যত দূরে যাবে তত ছোট হবে, কেন্দ্র থেকে যত কাছে আসবে সেই জ্যাগুলো বড় হবে। এগুলো সিম্পল সেন্স, এগুলো জানতে হবে। তারপরে আমি যদি বলি একটা বৃত্তের কমন সেন্স, এগুলা যে একটা বৃত্তের মধ্য দিয়ে একটা যদি সরলরেখা যায় কয়টা বিন্দুতে সেট করতে পারে? একটা সরলরেখা গেল, কয়টা বিন্দুতে সেট করছি? দুইটা বিন্দুতে সেট করতে পারে। একটা বৃত্তের মধ্য দিয়ে একটা সরলরেখা গেলে সর্বোচ্চ দুইটা বিন্দুতেই সেট করতে পারে, দুইটা বিন্দুর বেশি সেট করতে পারবে না। আবার যদি কমন সেন্স কিছু বলি, দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা যাবে? দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা যাবে? আমি যদি দেখি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করা যাচ্ছে, আবার এইভাবেই যে দেখতে হবে তেমন না, এইভাবে যদি দেখি আরো একটা, এইভাবে যদি দেখি আরো একটা, আরো একটা, আরো একটা, আরো একটা, আরো একটা, আরো একটা, চলতেই থাকবে। এই পাশে দেখতেছি, এই পাশেও চলতে থাকবে। অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে, দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা যাবে? অসংখ্য, অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে। আবার দুইটা বিন্দু যেখানেই রাখি না কেন একই সরলরেখা হবে। এই যে দেখেন একই সরলরেখা, কারণ দুইটা বিন্দু একই সরলরেখায় থাকবেই, যেখানেই নেই না কেন অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে দুইটা বিন্দু দিয়ে। এখন আমি যদি বলি তিনটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে? তিনটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে? আসলে আগে বৃত্ত একটা অঙ্কন করে নিই। এবার তিনটা বিন্দু দিই, 1 2 3, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তিনটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে? একটা। আপনি ভাবতেছেন এখানে একটা বিন্দু নেবেন, নো, এটা তো বৃত্ত দিয়ে গেল না, এই বিন্দু দিয়ে তো গেল না বৃত্ত, এটা তো কেন্দ্র। তিনটা বিন্দু দিয়ে যাবে এরকম বৃত্ত অঙ্কন করা যাবে মাত্র একটা। দুইটা বিন্দু দিয়ে অঙ্কন করা যাবে অসংখ্য। আবার এই তিনটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে, তিনটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে? একটাও যাবে না। এই তিনটা বিন্দু দিয়ে যাবে একটা বৃত্ত অঙ্কন করা যাবে না। তিনটা বিন্দু একই সরলরেখায় না থাকলে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, একই সরলরেখায় থাকলে একটা বৃত্ত আপনি অঙ্কন করতে পারবেন না। তাহলে চারটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা যাবে? চারটা বিন্দু দিয়েও একটা বৃত্ত অঙ্কন করা যাবে। 5টা 6টা 10টা 15টা 20টা বিন্দু দিয়েও একটা বৃত্ত অঙ্কন করা যাবে। শুধুমাত্র দুইটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, একটা বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, দুইটা বিন্দু দিয়েও অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত, চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত, 5টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তিনটা বিন্দু দিয়ে আবার একটা অঙ্কন করা যাবে না যদি বিন্দুগুলো একই সরলরেখায় হয়। তিনটা বিন্দু দিয়ে একটা অঙ্কন করা যাবে না যদি বিন্দু তিনটা একই সরলরেখায় হয়। এগুলো হচ্ছে কমন সেন্স, এমনি দেখতেছি, এগুলো জানতে হবে। আবার দেখেন একটা বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নিলাম। পরিধির উপর যে বিন্দুগুলো নেওয়া হয় এগুলোকে বলা হয় পরিধিস্থ বিন্দু। এই যে পরিধিস্থ বিন্দু বা বৃত্তস্থ বিন্দু, আর এটা হচ্ছে কেন্দ্র। এটাকে এই বিন্দু দুটো হচ্ছে পরিধিস্থ বিন্দু বা বলা হয় বৃত্তস্থ বিন্দু। অর্থাৎ পরিধির উপর কোনো বিন্দু নিলেই পরিধিস্থ বা বৃত্তস্থ বিন্দু। তো পরিধিস্থ যে কোনো দুইটা বিন্দুর পরিধির অংশটাকেই চাপ বলে। ধরেন এই যে এখানে এই দুইটা বিন্দু নিয়ে পরিধির একটা অংশ তৈরি হলো, এই অংশটা একটা চাপ, এই অংশটা একটা চাপ, এই অংশটা একটা চাপ, আবার উপরের এই অংশটাও একটা চাপ, দুইটা অংশ হয়েছে, সেটা বলতেছি। যে কোনো দুইটা বিন্দুর পরিধির অংশটাকেই চাপ বলে, বা বৃত্তস্থ দুইটা বিন্দুর পরিধিস্থ অংশটাকেই, এই পুরো অংশটাকেই চাপ বলে। অর্থাৎ একটা চাপ তৈরি করতে গেলে দুইটা বিন্দু লাগবে। কথা কি বুঝতেছেন? এই পুরো অঞ্চলটায় একটা চাপ দুইটা বিন্দু দিয়ে তৈরি হচ্ছে। এই যে পুরো অঞ্চলটায় এই দুইটা বিন্দু দিয়ে তৈরি হচ্ছে। আমি যদি এটা এ বলি, এটা যদি বি বলি, এ বি হচ্ছে পরিধিস্থ বিন্দু, আর এই যে এ বি নিয়ে নিচের যে অংশটা, এই অংশটা একটা চাপ, উপরে অংশ আছে এটা একটা চাপ। তো নিচের যেটা ছোট এটাকে বলা হয় ছোট যেহেতু অধিচাপ,
হ্যাঁ সরি, উপচাপ, আর উপর একটা বড় তাই অধিচাপ। ছোটটা হচ্ছে উপ, আর বড় মানে কি বেশি, এই জন্য বলে অধিচাপ। পরিধির যে কোনো দুইটা বিন্দুর পরিধিস্থ অংশকে চাপ বলে, এবং ছোট অংশটাকে বলা হয় উপচাপ, এবং বড় অংশ এই পুরো অংশটাকে বলা হচ্ছে অধিচাপ। আচ্ছা, তাহলে যদি দুইটা বিন্দু এইভাবে থাকে, সমান সমান করে থাকে একটা বৃত্তের মধ্যে, অবশ্যই চাপ তৈরি হয়েছে। এই চাপ দুইটা কি, কোনোটা ছোট না কোনোটাও বড় না, এই চাপ দুইটা হচ্ছে অর্ধচাপ। এই চাপ দুইটা হচ্ছে অর্ধচাপ। যদি সমান সমান অংশ থাকে তাহলে এই অংশগুলো হচ্ছে অর্ধচাপ। আবার পরিধি নিজেও একটা চাপ তৈরি করে, এটা পূর্ণ চাপ বা শুধু চাপ বলা যায়। এই যে দুইটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে যদি এইভাবে আসে, তাহলে এই দুইটা বিন্দু মিলে পুরোটা মিলে যে চাপ তৈরি করছে এটা হচ্ছে পরিধি। পরিধিটাই বৃত্তের একটা চাপ, বৃত্তচাপ বলে। পরিধিটা নিজেই নিজে একটা বৃত্তচাপ। আচ্ছা, চাপ বলতে বুঝলাম পরিধির যে কোনো দুইটা বিন্দুর পরিধিস্থ অংশটা হচ্ছে চাপ, ছোট অংশটাকে বলা হচ্ছে উপচাপ, বড় অংশটাকে বলা হচ্ছে অধিচাপ, আর অর্ধেক অর্ধেক অংশ হলে অর্ধচাপ। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে উপচাপের মধ্যে উপচাপের মধ্যে যদি পরিধিস্থ কোনো কোণ অঙ্কন করি আমরা, এই যে উপচাপের মধ্যে এই যে পরিধিস্থ কোনো কোণ অঙ্কন করলাম, এই যে কোণ, এই কোণটা কি মনে হচ্ছে কি মানে ছোট কোণ মনে হচ্ছে, সূক্ষ্ম কোণ মনে হচ্ছে? কখনোই না, এটা সমকোণের থেকেও বড়, অর্থাৎ স্থূল কোণ। আপনি এই চাপটা ব্যবহার করে এইখানে কোণ বানান, এইটাও স্থূল কোণ হবে। এইখানে বানান, তাও এই কোণগুলো স্থূল কোণ হবে। অর্থাৎ উপচাপের মধ্যে, ছোট চাপের মধ্যে অঙ্কিত বৃত্তস্থ কোণগুলো হচ্ছে স্থূল কোণ। ছোট চাপের মধ্যে, উপচাপের মধ্যে অঙ্কিত কোণগুলো হচ্ছে কি কোণ? স্থূল কোণ। ছোট জায়গায় বড় কোণ। আবার এই যে অধিচাপের মধ্যে যদি বৃত্তস্থ কোণগুলো করি, এই অধিচাপটাকে ইউজ করে এই কোণগুলো হবে সূক্ষ্ম কোণ, এই কোণগুলো হবে সূক্ষ্ম কোণ, এই কোণগুলো হবে সূক্ষ্ম কোণ। শুধু এই কোণগুলো সূক্ষ্ম কোণ না, এই কোণগুলো আবার সমানও, সেটা উপচাপ হোক আর অধিচাপ হোক। এই যে মানে কি, আপনি মনে রাখবেন, এই ছোট থেকে বড় জায়গায় গিয়ে কোণ তৈরি করতেছেন, অনেক দূরে গিয়ে কোণ তৈরি করতেছেন, তার মানে এই কোণগুলো ছোট ছোট হবে। আর কাছাকাছি কোণ করতেছেন, এই কোণগুলো বড় বড় হবে। এই কোণগুলো হচ্ছে স্থূল কোণ, আর এই কোণগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। এই কোণগুলো পরস্পর সমান, এই যে স্থূল কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান এই পরিধিস্থ বা বৃত্তস্থ, এগুলোকে পরিধিস্থ কোণও বলা যাবে, বৃত্তস্থ কোণও বলা যাবে। এই পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণগুলো পরস্পর সমান। আর উপচাপের মধ্যে অঙ্কিত পরিধিস্থ কোণগুলো কি? স্থূল কোণ। আর অধিচাপের মধ্যে অঙ্কিত পরিধিস্থ কোণগুলো কি? সূক্ষ্ম কোণ। এই কোণগুলো সমান সবগুলো, এই কোণগুলো সবগুলো সমান। তাহলে আমরা যদি এখন অর্ধচাপের মধ্যে দেখি, অর্ধচাপের মধ্যে যদি আমরা পরিধিস্থ কোণ বানাই, এই যে অর্ধচাপের মধ্যে পরিধিস্থ কোণ বানাই, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ। অর্ধচাপের মধ্যে এই কোণটা কি কোণ? সমকোণ। অর্ধচাপের মধ্যে অঙ্কিত কোণগুলো হয় সমকোণ। অর্ধচাপের মধ্যে অঙ্কিত কোণগুলো কি কোণ হয়? সমকোণ। এটা ছোটও না বড়ও না, সূক্ষ্ম কোণও না স্থূল কোণও না, অর্ধচাপের মধ্যে সমান সমান জায়গা থাকে, তাই এগুলো হচ্ছে কি কোণ? সমকোণ। অর্থাৎ বৃত্তের মধ্যে যদি আপনি কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করেন, এই অর্ধচাপকে ইউজ করতেই হবে। দেখেন, এটা যদি একটা ত্রিভুজ বানাই, এটা সমকোণ, কথা ক্লিয়ার? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বৃত্তের ভিতরে আপনি অঙ্কন করবেন মাত্রই আপনাকে অর্ধচাপ ইউজ করতে হবে। এইখানে বানান, তাও এটা সমকোণ। এই পাশে কোণটা যত সরাবেন, এক পাশে বাড়বে এক পাশে কমবে, ওই সমকোণ সমকোণেই থাকবে। এই কোণগুলো পরস্পর সমান হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ এখানে যে মেসেজ দিলাম, চাপ কি জিনিস? একটা বৃত্তের মধ্যে দুইটা বিন্দুর পরিধিস্থ অংশটাকেই চাপ বলে। ছোট অংশটাকে উপচাপ, বড় অংশটাকে অধিচাপ, সমান সমান অংশটাকে অর্ধচাপ। উপচাপের মধ্যে অঙ্কিত কোণগুলো স্থূল কোণ, ছোট জায়গায় বড় কোণ, আর অধিচাপ বড় জায়গায় ছোট কোণ, অর্থাৎ সূক্ষ্ম কোণ। এবং অর্ধচাপের মধ্যে অঙ্কিত কোণগুলো কি কোণ? সমকোণ। কথা কি বুঝছেন?
আশা করা যায় বুঝতে পারতেছেন। এই আপনারা কি কথাগুলো কি বুঝতেছেন, যা বুঝাইতে চাচ্ছি? ক্লিয়ার হচ্ছেন কিনা? এই বেসিক গুলো ডেভেলপ করতে হবে। বেসিক গুলো ডেভেলপ করে বড় বড় বিষয়গুলো সলভ করব অনেক ইজিলি। বেসিক যত ক্লিয়ার, আপনার সবকিছু কঠিন জিনিস তত ক্লিয়ার। সো বেসিকের উপর বেশি সময় দিতে হবে, একবারে খুঁটি খুঁটি করে সময় দিতে হবে। আচ্ছা, আমি এই বিন্দু আর এই বিন্দু মিলে যে একটা চাপ বানাইলাম এ আর বি, এই চাপের মধ্যে এই যে এই সরলরেখাটা কিন্তু একটা জ্যা। এই সরলরেখাটা কারণ পরিধির দুইটা অংশের সংযোজক সরলরেখাটাকে কি বলে? জ্যা। এই সরলরেখাটা জ্যা, আর সরলরেখার এই নিচের অংশটা হচ্ছে চাপ। পুরোটাই একটা চাপ, একটা অঞ্চল তৈরি করছে, এরিয়া। আচ্ছা, এই যে সরলরেখাটা যে একটা জ্যা, তার মানে আমরা বলতে পারি একটা জ্যা একটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে। অবশ্যই এই যে একটা জ্যা দুইটা চাপে বিভক্ত করছে, একটা ছোট চাপ উপচাপ আর একটা অধিচাপ। সমান সমান চাপেও করতে পারে, কিন্তু একটা জ্যা একটা বৃত্তকে সমান দুইটা চাপে বিভক্ত করে, সরি দুইটা চাপে বিভক্ত করে, সমান হতেও পারে না হতে পারে। একটা জ্যা একটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে। আচ্ছা, যারা মনে করেন পরে ক্লাস দেখবো, রেকর্ড তো থাকবেই, নো, পরে তারা ফাঁকিবাজ, এগুলো ফাঁকিবাজি মেন্টালিটি। সুতরাং সঙ্গে কানেক্টেড থাকেন, অনেক সুন্দর করে ব্রেনের মধ্যে রিসিভ হবে। আবার এই চাপটা যে এই দুইটা বিন্দুর মধ্যে আছে সোজা গিয়ে হবে এমন না, এমন করেও আপনার চাপ তৈরি করতে পারে। এই অংশটা একটা চাপ, এই যে এই দুইটা বিন্দু মিলে এই অংশটা একটা চাপ, এটা উপচাপ, উপরের ওইটা হচ্ছে অধিচাপ। উপরেরটা বড়, উপরের অঞ্চলটা, নিচের অঞ্চলটা ছোট। তাহলে এই কোণটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। অবশ্যই এই এ বি চাপকে ইউজ করেই যদি আমি বৃত্তস্থ কোণ বানাই, এই যে উপরে যাবে বৃত্তস্থ কোণ, এই যে উপরে যাবে বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণ যেটা কাছাকাছি কোণ, অবশ্যই এটা বড়, আর যেটা দূরে আছে সেটা অবশ্যই ছোট। এই কোণগুলো অবশ্যই ছোট, শুধু ছোটই নয়, এই কোণটা যা হবে তার অর্ধেক হবে এটা, বা এই কোণটা যা হবে তার দ্বিগুণ হবে এটা। কিন্তু অবশ্যই একই চাপকে ইউজ করতে হবে। এর কারণ কি জানেন? এইখান থেকে এইটার দূরত্ব যায়, এখান থেকে এটার দূরত্ব যায়, তার দ্বিগুণ দূরত্বে অবস্থিত, তাহলে ওই কোণটা দ্বিগুণ ছোট হবে আর এটা দ্বিগুণ বড় হবে। এই কারণে কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তবে এখানে একটা কথা, কখন? একই চাপের মধ্যে থাকলে। একটা বৃত্তের আপনার এইখানে একটা কোণ দিলাম আর একই চাপ ইউজ করলাম না, কেন্দ্রের মধ্যে আমি কোণ বানাইলাম, এইখানে এটার থেকে বড় ছোট হওয়ার কোনো কানেকশন নেই। কিন্তু একই চাপ যখন ইউজ করবেন তখন কেন্দ্রস্থ কোণটা অবশ্যই এই কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ যে মেসেজটা দিছি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা যদি 120 ডিগ্রি হয়, এগুলো 60 ডিগ্রি করে আছে। এগুলো যদি 50 ডিগ্রি করে হয়, তাহলে এটা 100 ডিগ্রি আছে। কথা ক্লিয়ার? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের বা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণটা বড় হয়, দ্বিগুণ হয়। সিনথিয়া ইসলাম, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি মানে ক্লাসে মাত্র আসলেন। অর্ধচাপের মধ্যে নিচের উপচাপের কোণগুলো সমকোণ হবে কি? কেমন করে? এটা সম্ভবই না। সমকোণ হতে গেলে অবশ্যই অর্ধচাপের মধ্যে হতে হবে বৃত্তস্থ কোণগুলো, কিন্তু উপচাপের মধ্যে সমকোণ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। উপচাপের মধ্যে ছোট জায়গায়, এই যে উপচাপ, ছোট জায়গায় এই যে বৃত্তস্থ কোণগুলো, এই কোণগুলো অবশ্যই স্থূল কোণ। আর সমকোণ হবে শুধুমাত্র এই যে অর্ধচাপে, এই জায়গায়। উপচাপে কখনো উপচাপের কোণগুলো কি সমকোণ হবে? উপচাপের কোণ কখনোই সমকোণ হবে না। উপচাপের কোণ সবসময় কি? স্থূল কোণ। এখানে সবগুলো কোণই ছোট জায়গায় বড় কোণ, বড় জায়গায় ছোট কোণ। নিশ্চিত আপনি ক্লাসে পড়ে করেছেন, অথবা আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না। ছোট জায়গায় বড় কোণ উপচাপে হবে স্থূল কোণ, আর অধিচাপে হবে সূক্ষ্ম কোণ, আর অর্ধচাপে হবে সমকোণ। কথা ক্লিয়ার? ওকে, আমরা চাপ সম্পর্কে কিছু জিনিস জানলাম। চাপ কি জিনিস, উপচাপ কি জিনিস, অর্ধচাপ কি জিনিস, বৃত্তচাপ কি জিনিস, তারপরে অধিচাপ কি জিনিস, এগুলো সব জানলাম। এবং একই চাপের উপর দণ্ডায়মান কোণগুলো কেমন হয় বৃত্তস্থ কোণের, এবং একটা যে চাপকে মানে একটা বৃত্তকে কয়টা চাপে বিভক্ত করে, এবং এই বিষয়গুলো জানলাম। ছোট জায়গায় বড় কোণ, বড় জায়গায় ছোট কোণ, এই বিষয়গুলো আমরা এতক্ষণে জানলাম চাপ। এখন আমরা আসবো আরো কিছু সিম্পল বিষয় নিয়ে।
আচ্ছা, এটা নিশ্চয়ই একটা কেন্দ্র, এটা একটা জ্যা। কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমি লম্ব অঙ্কন করি, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ, লম্ব অঙ্কন করি, তাহলে নিশ্চিত এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এইটুক যা, এখান থেকে এইটুকু তা। অর্থাৎ কোন কেন্দ্র থেকে আপনি যদি এইখানেও করেন, এটা একটা জ্যা, এই জ্যায়ের উপর লম্ব বানাবেন। লম্ব বানানো মানেই ঠিক ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। আপনি এখানে আসেন, লম্ব হচ্ছে না, এখানে যান, লম্ব হচ্ছে না। মানে কোন জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি কেন্দ্র থেকে, তাহলে মাস্ট বি ওই লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এটাকে বইয়ের ভাষায় স্মার্টলি বলা হচ্ছে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সমান দুই ভাগে ভাগ করা যে কথা, সমদ্বিখণ্ডিত করে একই কথা, জাস্ট একটু স্মার্ট ভাষা, আর কিছুই না। আবার উল্টো করে যদি আমরা বলি, একটা জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, এখানে তো লম্ব বানাইতে পারি, কিন্তু এই লম্বটা কি ওই জ্যায়ের সমদ্বিখণ্ডক। একটা জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। কি গামী? কেন্দ্রগামী। উল্টা করে বললাম, জ্যায়ের উপর যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি, ওই লম্বটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। বা আবার কেন্দ্র থেকে যদি বলি, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। কথা ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। আচ্ছা, তারপর তো আমরা জানছি কেন্দ্রের নিকটবর্তী জ্যাগুলো দূরবর্তী জ্যা থেকে বড় হয়, এই দূরবর্তী জ্যাগুলো নিকটবর্তী জ্যায়ের থেকে ছোট হয়। তাহলে সমান সমান জ্যাগুলো সমান সমান দূরত্বে অবস্থিত হবে। ধরেন এই কেন্দ্র থেকে ঠিক এই জায়গায় একটা জ্যা বানাইলাম, এইখান থেকে এটা যে দূরত্ব, ঠিক সেম দূরত্বে গিয়ে যদি একটা বানাই, তাহলে এই জ্যা আর এই জ্যা সমান হবে। সমান সমান দূরত্বে অবস্থিত জ্যাগুলো সমান, এবং নিকটবর্তী জ্যাগুলো কেন্দ্রের দূরবর্তী জ্যায়ের থেকে বড় হয়, বা দূরবর্তী জ্যাগুলো নিকটবর্তী জ্যায়ের থেকে ছোট হয়। ওকে, তারপরে হচ্ছে দুইটা সমান জ্যা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দুইটা সমান জ্যা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাদের খণ্ডিত অংশগুলো সমান হবে। দুইটা সমান জ্যা, এই যে একটা সমান জ্যা, এই যে একটা সমান জ্যা, এরা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান জ্যা বলতে কি এই জ্যাটাও যতটা, এই জ্যাটাও ততটা, তাহলে এই খণ্ডিত অংশগুলো সমান হবে। কারণ এই যে খণ্ডটা, এই খণ্ডিত অংশটা, এটা যে বৃত্তের কেন্দ্রেই করবে তা না। এই যে সমান জ্যা আমি এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। ধরেন এবি একটা জ্যা এখানে, আর সিডি একটা জ্যা। এই জ্যা দুটা এবি যতটা, ধরেন এটা আছে 6, বা এটা ধরেন 5 মিটার আছে, এটা আছে 5 মিটার। ধরেন এখান থেকে এটা 4, তাহলে এখান থেকে এটাও 4, আর এখান থেকে এটা যদি 1 হয়, এইটাও কিন্তু 1। অর্থাৎ খণ্ডিত অংশগুলো সমান হয় যদি জ্যাগুলো সমান হয়। বৃত্তের যে কোনো দুইটা সমান জ্যা যদি পরস্পরকে ছেদ করে, তাদের খণ্ডিত অংশগুলো পরস্পর সমান হয়। এইটা যতটুক, এইটাও ততটুক। অর্থাৎ এটা যদি ও দেই, ও এ সমান ওসি, আবার ওবি সমান ওডি। কোথায় কি বুঝছেন? ওকে, এখন কেন্দ্রে ছেদ করলে তো আরো গোলালো, কিন্তু দুইটার অধিক যদি সমান সমান জ্যা পরস্পরকে ছেদ করে, এই যে একটা সমান জ্যা, এই যে একটা সমান জ্যা, আর একটা সমান জ্যা যদি নেই ভাই, এখানে ছেদ করাইতে পারবো না। এখানে ছেদ করাইলে ওই জ্যাটা এই জ্যা দুইটা থেকে কম বেশি হবে, এখানে আর ছেদ করাইতেই পারবো না। যে ছেদ করাইছি এই জ্যাটা নিশ্চয়ই এই দুইটা জ্যায়ের সমান না। অর্থাৎ দুইটা সমান জ্যা পরস্পরকে ছেদ করতে পারে যে কোনো জায়গায়, এবং তাদের খণ্ডিত অংশগুলো সমান হয়। কিন্তু দুইটার অধিক যদি জ্যা হয়, দুইটার অধিক সমান জ্যা হয়, দুইটার অধিক সমান জ্যা মানে 3টা 4টা জ্যা, এরা সবগুলোই সমান, সেরকম জ্যা হলে এদের ছেদবিন্দু হবে কেন্দ্রে, এবং একটা বিন্দুতেই যদি ছেদ করে, তাদের ছেদবিন্দুর অবস্থান হবে কেন্দ্রে। মানে 3টা থেকে অধিক জ্যা যদি পরস্পরকে ছেদ করে এবং পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে তাদের অবস্থান হবে, ছেদবিন্দুর অবস্থান হবে বৃত্তের কেন্দ্রে। কিন্তু দুইটা সমান জ্যা যে কোনো জায়গায় ছেদ করতে পারে এবং তাদের খণ্ডিত অংশগুলো সমান। আর 3টার অধিক
দুইটার অধিক, তিনটা থেকে শুরু করে যতগুলো সমান যায়, যদি একটা বিন্দুতে ছেদ করাইতে চান তাহলে অবশ্যই ছেদবিন্দুর অবস্থান কেন্দ্রে হবে। ছেদবিন্দুর অবস্থান কেন্দ্র মানে এই খণ্ডিত অংশগুলো আবার তাদের সমান হবে, অবশ্যই সমান হবে। কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা এতক্ষণে যে বিষয়গুলো একটু জানলাম, খুব কঠিন কঠিন কোনো বিষয় না, বাট এগুলো অনেক বেসিক স্ট্রং করা বিষয়। আচ্ছা, আমরা যদি এখন যা পড়ছি 1 মিনিট আমরা যদি এই জিনিসগুলো একটু রিভাইজ করার চেষ্টা করি। বৃত্ত কি জিনিস তা তো জানছেনই। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে যে ক্ষেত্রটা তৈরি হয়, যে সঞ্চারপথটা তৈরি, এটার নাম বৃত্ত। এবং বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, এই যে বাইরের সীমানাটা হচ্ছে পরিধি, আর এই যে কেন্দ্র থেকে পরিধি বরাবর অঙ্কিত সরলরেখাটার নাম হচ্ছে ব্যাসার্ধ। এবং বৃত্তের মানে পরিধিস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা, এগুলোকে বলা হয় জ্যা। এবং কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেই জ্যাটা হচ্ছে সব থেকে বড় জ্যা, এবং এটাকে বলা হয় ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস, এবং ব্যাসই হচ্ছে যতগুলো জ্যা নিবেন সব থেকে বৃহত্তম জ্যা। এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এখান থেকে এটাকে আর, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 2r, আর পরিধি হচ্ছে 2πr। তারপর আমরা শিখলাম দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যায়, একটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যায়, একটা বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, দুইটা বিন্দু দিয়েও অসংখ্য অঙ্কন করা যায়, তিনটা বিন্দু দিয়ে মাত্র একটা বৃত্ত অঙ্কন করা যায়। আবার তিনটা বিন্দু দিয়ে একটা অঙ্কন করা যাবে না যদি ওই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে। চারটা বিন্দু দিয়েও মানে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, বাট চারটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না। দুইটা বিন্দু আপনি যেখানেই নেন অসংখ্য বৃত্ত অঙ্কন করা যাবে, আর দুইটা বিন্দু আপনি যেখানেই নেন তারা সরলরেখার মধ্যে থেকেই যায়। সুতরাং দুইটা বিন্দুতে সরলরেখার মধ্যে থাকলেও অসংখ্য হবে, না থাকলেও অসংখ্য হবে। তিনটা বিন্দু দিয়ে তা হবে না। আচ্ছা, তারপরে আমরা জানলাম বৃত্তের চাপ কি জিনিস। বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর পরিধির অংশটাই চাপ, ছোট অংশটা হচ্ছে উপচাপ, বড় অংশটা হচ্ছে অধিচাপ। কথাই ক্লিয়ার? তারপরে আমরা জানলাম সমান সমান অংশে যে চাপটা হয় অর্ধচাপ। তারপরে আমরা জানলাম উপচাপে কি, যে কোণগুলো বৃত্তস্থ কোণগুলো তৈরি হয় সেগুলো কি স্থূল কোণ, আর অধিচাপে যে কোণগুলো তৈরি হয় সেগুলো কি কোণ, সূক্ষ্ম কোণ, এবং এই কোণগুলো পরস্পর সমান হয়। এবং অর্ধচাপের মধ্যে আমরা যে কোণগুলো জানলাম, অর্ধচাপের মধ্যে অঙ্কিত বৃত্তস্থ কোণগুলো সমকোণ হয়, এবং সবগুলো কোণ বৃত্তস্থ কোণগুলো সমান অবশ্যই হয়। তারপরে আমরা জানলাম একই চাপের ওপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ মানে পরিধিস্থ কোণ, একই জিনিস। আবার একইভাবে বলতে পারি একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণটা, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তারপর আমরা জানলাম একটা বৃত্তের যে কোনো একটা জ্যা একটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে। তারপরে আমরা জানলাম কি, তারপরে আমরা জানলাম হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী জ্যাটা দূরবর্তী জ্যা থেকে বড়। তারপর আমরা জানলাম দূরবর্তী জ্যাটা নিকটবর্তী জ্যা থেকে ছোট। সমান সমান দূরত্বে অবস্থিত জ্যাগুলো পরস্পর সমান হয়। তারপরে আমরা জানলাম কি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, ওই লম্ব ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। জানলাম কিনা? তো যখন আপনি আমার ক্লাসগুলো করবেন, ক্লাসের মধ্যে সব এমন সেট আপ করে ফেলবো বেসিক গুলো, মানে আপনার ব্লাডের সাথে মিশে যাবে, আর নতুন করে পড়তে হবে না, ক্লাসেই সব হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরতে হয়, আমার ম্যাথ শিখতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, বেসিক গুলো স্ট্রং করতে গেলে ধৈর্য ধরতে হয়। এবার আসি আমরা ছেদক। ছেদক কি জিনিস? একটা বৃত্তকে একটা সরলরেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, এই সরলরেখাটাকে বলা হয় ছেদক। একটা সরলরেখা ছেদ করলে এই সরলরেখাটাকে বলা হচ্ছে ছেদক। এই যে এটা একটা ছেদক, এই যে এটা একটা ছেদক, এই যে একটা ছেদক, এই যে একটা ছেদক। এই সরলরেখাগুলো প্রত্যেকটা একটা ছেদক, মানে বৃত্তকে ছেদ করে গেলেই সেটা ছেদক। ছেদকের ছেদবিন্দু থেকে দুইটা। আর ছেদকের সাথে স্পর্শক কি জিনিস? স্পর্শ জাস্ট স্পর্শ করে চলে যাবে একটা বিন্দুতে। এই যে দেখেন, এইটা এই বিন্দুতে যদি নেই, এই যে এটা একটা স্পর্শক, এই যে এটা একটা স্পর্শক, একটা বিন্দুতে স্পর্শ করবে। এই যে এটা একটা স্পর্শক, তবে এইটা কোনো স্পর্শক নয়। স্পর্শক হতে গেলে স্পর্শ করে চলে যাওয়ার ওই সরলরেখাটার জায়গা থাকতে হবে। এটা স্পর্শকও নয়, ছেদকও নয়। স্পর্শক এই পাশে গেলে এটা হয়ে যেত ছেদক, এই পাশে এটাও কিন্তু স্পর্শক নয়। স্পর্শক হলে স্পর্শ করে চলে যাইতে হবে, বা চলে না গেলেও স্পর্শ করে চলে যাওয়ার জায়গাটা থাকতে হবে। স্পর্শকের স্পর্শ বিন্দু মানে কমন বিন্দু, সাধারণ বিন্দু একটা, আর ছেদকের হচ্ছে দুইটা। এই যে এখানে
বিন্দু দুইটা ছেদকের। বুঝছেন তো? ওকে, এখন আসি আমরা সাধারণ স্পর্শক। কি স্পর্শক? সাধারণ স্পর্শক। ইংলিশে যেটা বলি আমরা কমন, দুইটার মধ্যেই যেটা থাকে, ম্যাথে বাংলায় সেটাকে বলা হয় সাধারণ। তাহলে সাধারণ স্পর্শকটা যেহেতু সাধারণ, তার মানে ও একটা স্পর্শক হবে, যেমন আমরা সাধারণ বাহু বলি না, সেটাই এখানে স্পর্শক। একটা স্পর্শক দুইটা বৃত্তের বা একাধিক বৃত্তের একই স্পর্শককে বলা হয় সাধারণ স্পর্শক। এটা তো একটা স্পর্শক, দুইটা বৃত্ত মিলে এই এই স্পর্শকটা একটাই, তাই এর জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ স্পর্শক। একটা স্পর্শক যদি একাধিক বৃত্তের হয় তাহলে সেই স্পর্শকটাকে বলা হয় সাধারণ স্পর্শক, অর্থাৎ কমন স্পর্শক। তা আমি যদি বলি একটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে, এই যে এটাকে বলা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করছে বাইরে থেকে, আর এটাকে বলা হয় অন্তস্থভাবে স্পর্শ করছে ভিতরে, ভিতরে বৃত্তটার ভিতরে, আর এখানে দুইটা বৃত্ত বাইরে থেকে এসে স্পর্শ করছে। তাহলে আপনাকে যদি বলা হয় দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? স্পর্শক না, স্পর্শক তো কোটি কোটি অঙ্কন করা যাবে, সাধারণ স্পর্শক কয়টা অঙ্কন করা যাবে? অর্থাৎ দুইটা বৃত্তের একই স্পর্শক হবে এরকম স্পর্শক কয়টা অঙ্কন করা যাবে? একটু দেখেন তো। করা যাবে তিনটা, একটা, দুইটা, এই যে সরি এটা মাঝখান দিয়ে যায় নাই, ঠিক, তিনটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। কথা ক্লিয়ার? দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তিনটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। আর অন্তস্থভাবে স্পর্শ করলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? জাস্ট একটা। কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে? সাধারণ একটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। আসলে একটা বৃত্তের একটা বিন্দুতে শুধুমাত্র আপনি একটাই স্পর্শক অঙ্কন করতে পারবেন, এর বেশি স্পর্শক অঙ্কন করতে পারবেন না। ওই বিন্দু দিয়ে যদি, এই বিন্দু দিয়ে যদি আর স্পর্শক অঙ্কন করতে চান হবে না, ওইটাই হবে, ওইটাই, এই স্পর্শকটাই হবে এই বিন্দুতে। এই দিক দিয়ে যাবেন ওই বিন্দু পাবেই না, এই দিক দিয়ে যাবেন এই বিন্দু পাবেনই না। অর্থাৎ একটা বৃত্তের একটা বিন্দুতে কেবলমাত্র একটাই স্পর্শক অঙ্কন করা যায়, আর কোন স্পর্শক ওই বিন্দু দিয়ে আপনি নিতেই পারবেন না। আচ্ছা, তারপরে সাধারণ স্পর্শক তো বুঝছেন নিশ্চয়ই, একাধিক বৃত্তের একই স্পর্শককে সাধারণ স্পর্শক বলে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় তিনটা, আর অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় একটা। আচ্ছা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে এবার ছেদ করে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? সাধারণ স্পর্শক কয়টা অঙ্কন করা যাবে? জাস্ট কয়টা? দুইটা। এই যে উপর দিয়ে একটা, সরি টাচ হচ্ছে না, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দুইটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে। আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদই না করে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? আপনারা একটু কমেন্ট করে জানান তো। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শই না করে তাহলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যেতে পারে? একটু কমেন্ট করে জানান। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শই না করে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যেতে পারে? কমেন্ট করে জানান দেখি। শেয়ার কিন্তু খুবই কম পেয়েছি আজকে, একটু শেয়ার দিয়ে নেন, আপনার টাইমলাইনে থেকে যাক, ভিডিওটা পরেও দেখতে পারবেন। খুব দ্রুত শেয়ার দিয়ে দেন। আর কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে একটু কমেন্ট করে জানান। কয়টা? দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শই না করে সাধারণ স্পর্শক কয়টা অঙ্কন করা যাবে? বাবা পাখি কাঠন লিখছেন একটা অঙ্কন করা যাবে না, সিনথিয়া লিখছেন আবার চারটা। গুড গুড, বলেন বলেন সবাই বলেন, কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? দুইটা বৃত্ত, বৃত্ত তো বানাই নাই, বৃত্ত তো বানাই নাই, বানাইছি ডিম। কলিয়া চারটা।
দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যেতে পারে? কয়টা অঙ্কন করা যেতে পারে? যে বলছে একটাও না। আপনার মাথা এই দিক দিয়ে দেখলেও তো একটা যায়, এই দিক দিয়ে দেখলেও তো দুইটা স্পর্শক দেখা যায়। দুইটা তো এমনিতে হয়। এই যে আবার এই দিক দিয়ে একটা যায়, এই দিক দিয়ে একটা যায়, চারটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে চারটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। আর যদি বহিস্থভাবে স্পর্শ করে তিনটা যায়, আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে একটা যায়, আর যদি ছেদ করে একটাও, ছেদ করলে দুইটা যাবে। কথা ক্লিয়ার? দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুইটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, আবার যদি এমন হয়, একটা বিষয় খেয়াল করেন, একটা বৃত্ত নিলাম, বাইরে একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে এই বৃত্তটার উপর কয়টা স্পর্শক আপনি অঙ্কন করতে পারবেন? কয়টা? এই বিন্দু থেকে, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিলাম, এই বহিস্থ বিন্দু থেকে কয়টা আপনি স্পর্শক অঙ্কন করতে পারবেন? একটু কমেন্ট করেন তো। দুইটা স্পর্শক অঙ্কন করা যাবে। এই যে একটা, এই যে একটা। কয়টা স্পর্শক? দুইটা স্পর্শক অঙ্কন করা যাবে। এই বহিস্থ একটা বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা যাবে দুইটা। এবং এই স্পর্শ বিন্দু পর্যন্ত এই স্পর্শকটা আর এই স্পর্শ বিন্দু পর্যন্ত এই স্পর্শকটা, ধরেন এটা যদি দেই ও, এটা যদি দেই এ, এটা যদি দেই বি, ও এ আর ও বি সমান হবে, এই বাহু দুইটা সমান হবে। আপনি বৃত্তে বহিস্থ যে কোনো বিন্দু থেকে একটা বৃত্তকে স্পর্শ করে যাবেন, ওই স্পর্শ বিন্দু পর্যন্ত এই দূরত্ব দুইটা অবশ্যই কি হবে? সমান হবে। ওই বহিস্থ বিন্দু পর্যন্ত এই স্পর্শ এই দূরত্ব দুইটা সমান হবে। কথা কি বুঝছেন? মানে এই স্পর্শক দুইটা পরস্পর সমান হবে। শুধু তাই না, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, এটা তো একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, কিন্তু এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা না। এই ব্যাসার্ধটা কি? ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা ওই স্পর্শকের উপর লম্ব এবং 90 ডিগ্রি কোণ তৈরি করে। লম্ব মানে কি? 90 ডিগ্রি কোণ তৈরি করে। এইখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়। কথা কি বুঝছেন? তাহলে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী মানে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা ওই স্পর্শকের উপর হয় লম্ব, এই ব্যাসার্ধটাও ওই স্পর্শকের উপর লম্ব। অথবা স্পর্শ বিন্দু থেকে যে ব্যাসার্ধটা কি অবশ্যই কেন্দ্রের দিকে গেছে। আচ্ছা, এটা 90, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা একটা কিন্তু চতুর্ভুজ হয়েছে। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90। আপনাকে বলবে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 120 ডিগ্রি। অনেকে মুখস্থ করে যায়, এটা হুবহু এই প্রশ্নটা আসে তো, 100, এটা 60 হলে এটা কত? 120 ডিগ্রি। নো, হ্যাঁ এটা 120 ডিগ্রি এটাই, কিন্তু অনেকে কি হিসেবে মুখস্থ করে জানেন? এটা যা এটা তার দ্বিগুণ। নো, এটা যা এটা তার দ্বিগুণ না, এটা কোণ হিসেবে 120 ডিগ্রি হয়েছে। চারটা কোণ মিলে 360 ডিগ্রি, এটা 90 90 180, আর এই দুটো মিলে 180, তাই এটা 60 আর 180 মিলাইতে লাগে এটা 120, তাই 120। এটা যদি 60 না হয় 50 হইতো, এটা যদি 50 ডিগ্রি হইতো, তাহলে কি এটা 100 ডিগ্রি হইতো? কখনোই না, এটা তখন মানে 130 ডিগ্রি, এটা তখন 130 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা মিলে 180 ডিগ্রি, এই দুইটা মিলে তো 180 ডিগ্রি হচ্ছে। এই চিত্র থেকে আমরা কি শিখলাম? একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তটার উপর দুইটা স্পর্শক অঙ্কন করা যায় এবং স্পর্শক দুইটা পরস্পর সমান হয়, এবং কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা এই স্পর্শকের উপর লম্ব হয়, মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। কথা কি বুঝছেন? আশা করা যায় বুঝছেন। তো এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটা কোণের যোগফল 360 ডিগ্রি, ওই হিসাবে দুইটা একটা কোণের মান দেওয়া থাকবে, বাকি কোণগুলোর মান ওরা চাইবে। আচ্ছা, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে। তাহলে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এই যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে কি স্পর্শ বিন্দু। এখানে তো কোণ তৈরি হবে 180 ডিগ্রি, একটা সরল কোণ তৈরি হবে। অর্থাৎ দুইটা
দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শ বিন্দুতে 180 ডিগ্রি কোণ তৈরি হয় এবং এই বিন্দু তিনটা সমরেখে হয়। সমরেখিত হবে স্পর্শ বিন্দু এইটা আর এইটা সমরেখ মানে কি একই রেখার উপর একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলো হচ্ছে সমরেখ বিন্দু। এই বিন্দুগুলো হচ্ছে সমরেখ। এবং দেখেন এই বৃত্তটা যদি এটা থেকে এটা 4 হয় ব্যাসার্ধটা, এই বৃত্ত থেকে এটা যদি এই ব্যাসার্ধটা 3 হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত? 4 আর 3 7, তাই কিনা? আপনাকে বলা হবে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কেমন হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কেমন হবে? তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। অর্থাৎ এটা r1 হলে এটা r2 হলে r1 প্লাস r2, এটা যদি 4 হয় এটা যদি 3 হয়, 4 আর 3 7। কি চাইলাম জানি এখানে? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব তাদের ব্যাসার্ধ দুইটির যোগফলের সমান হয়। ব্যাসার্ধ দুইটি যোগ করলে কেন্দ্র দুইটার দূরত্ব আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে মানে এখানে r1 প্লাস r2 হবে কেন্দ্র দুইটার দূরত্ব, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র। আচ্ছা, এবার যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে ছেদ করে, পরস্পরকে যদি অন্তস্থভাবে ছেদ করে তাহলে তাহলে এই কেন্দ্র দুইটার দূরত্ব কেমন হবে? এই কেন্দ্র দুইটার দূরত্ব কেমন হবে? কেমন হবে একটু বলেন তো। এইখান থেকে এটা একটা ব্যাসার্ধ বড় বৃত্তের, এই ব্যাসার্ধটা যদি আমি মনে করি 5, এইখান থেকে আলাদা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে এই কেন্দ্রের দূরত্ব যদি হয় 5 মানে ব্যাসার্ধের দূরত্ব, আর এই ব্যাসার্ধটা এইখান থেকে এইটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা যদি হয় 2, তাহলে 5 থেকে যদি আমি এই দুইটা যদি বাদ দিতে পারি, এই দুইটা যদি বাদ দিতে পারি, অর্থাৎ এইখান থেকে এটা যদি হয় 5 আর এইখান থেকে এইখান থেকে এইখান পর্যন্ত যদি হয় 5, এটা 5 আর এটা যদি হয় 2, 5 হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর 2 হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 5 থেকে যদি আমি দুইটা বাদ দিই, এই দুইটা যদি বাদ দেই তাহলে কি পাবো? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব দেখেন 2 আসলে এই পুরো ব্যাসার্ধ বড় ব্যাসার্ধটা, আর 2 বাদ দিলেই এই কেন্দ্র দুইটার দূরত্ব পাচ্ছি। বড়টা হচ্ছে কি 5 বড় বৃত্তের ব্যাসার্ধ, ছোটটা হচ্ছে কি 2, 2 বাদ দিব এই কেন্দ্র দুইটার দূরত্ব পাবো। অর্থাৎ দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর কিছু কমন সেন্স আছে। কমন সেন্স, একটা বৃত্তে আর একটা ত্রিভুজ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? দুইটা বিন্দুতে, সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করবেই। একটা বৃত্ত আর একটা ত্রিভুজ যদি পরস্পরকে ছেদ করে তাহলে সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করতেই হবে। এটাকে ছেদ করা বোঝায় না, এই যে এটাকে ছেদ করা বোঝায় না। ছেদ করা মানে কি এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বাইর হবে, তাহলে দুইটা বিন্দুতে সর্বনিম্ন ছেদ করতে পারে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি একটা বৃত্তকে একটা ত্রিভুজ ছেদ করবে সর্বোচ্চ কয়টা বিন্দুতে, এটা সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করবে, সর্বোচ্চ ছেদ করবে অনেকের মতে 8 করতে যাবেন 4টা, কিন্তু হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে একটা করে সরলরেখা দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে 3টা সরলরেখা 6টা বিন্দুতে ছেদ করবে। একটা বৃত্তকে একটা ত্রিভুজ সর্বোচ্চ 6টা বিন্দুতে ছেদ করতে পারে আর সর্বনিম্ন দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। আচ্ছা, তারপরে একটা বৃত্তের ভিতরে যদি আপনি কোনো চতুর্ভুজ অঙ্কন করেন, এই চতুর্ভুজটা বৃত্তের অন্তস্থ আর বৃত্তটা হচ্ছে চতুর্ভুজের বহিস্থ নিশ্চয়ই। তো আপনাদের আমি একটা প্রশ্ন করি, বৃত্তের ভিতরে যদি আপনি কোনো সামান্তরিক আঁট করতে যান, এই যে এইভাবে বাঁকাই দিলেন, এইভাবে বাঁকাই দিলেন, অবশ্যই সেই সামান্তরিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র।
বৃত্তের মধ্যে আপনি ওই আদর্শ সামান্তরিকটা আট করতে পারবেন না। যারা মানে এটা দেখতেছেন বাসায় একটু চেষ্টা করে দেখবেন, এই যে এইভাবে এটা বাঁকায় দিলেন, এইভাবে এটা বাঁকায় দিলেন, এটা আসলে আয়তক্ষেত্র ছাড়া কিছুই হবে না। হ্যাঁ, বর্গক্ষেত্র হতে পারে, বাট বর্গক্ষেত্র তো আয়তক্ষেত্রেরই একটা পার্ট। বর্গক্ষেত্র বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র যদি হয় এটাও আয়তক্ষেত্রের একটা পার্ট। অর্থাৎ বৃত্তের ভিতরে আপনি সামান্তরিক আট করতে পারবেন না, সামান্তরিক মাত্রই আয়তক্ষেত্র। বৃত্তস্থ যে কোনো সামান্তরিক আয়তক্ষেত্র। হ্যাঁ, আপনি বলতে পারেন বর্গক্ষেত্র কেন না, তাহলে আমার চতুর্ভুজের ক্লাসটা করে আসেন, কারণ বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র, এই জন্য আমরা যদি দেই জাস্ট আয়তক্ষেত্র, অ্যান্সার হয়ে গেছে। বৃত্তস্থ যে কোনো সামান্তরিক একটা আয়তক্ষেত্র। বৃত্তের ভিতরে আপনি আয়তক্ষেত্র ছাড়া যে কোনো সামান্তরিক বানাইতে পারবেন না, সামান্তরিক মাত্রই বৃত্তের ভিতরে আয়তক্ষেত্র। তবে যে ইনফরমেশনটা আপনি ভুলে যাবেন, বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ অঙ্কন করলে এই ইনফরমেশনটা ভুলে যাবেন, লিখে রাখেন এবং ইম্পর্টেন্ট। বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ অঙ্কন করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে আমাদের সামান্তরিকের ক্ষেত্রে এই কোণগুলো সন্নিহিত কোণগুলো যোগফল কি 180 ডিগ্রি না? কিন্তু বৃত্তের ক্ষেত্রে এর বিপরীত কোণগুলো যোগফল 180 ডিগ্রি। দেখেন এই কোণটা যত বড় হবে এই কোণটা তত ছোট হবে। কথা কি বুঝছেন? বৃত্তের ভিতরে বিপরীত কোণদ্বয়, চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল, এই ধরেন এইরকম করে আপনি একটা চতুর্ভুজ বানাইলেন, এই কোণটা ছোট হয়ে গেছে 90 থেকে, এই কোণটা 90 থেকে বড় হয়ে গেছে, ততটুকুই বড় হয়েছে। 90 থেকে যত ছোট হয়েছে এটা 90 থেকে তত বড় হয়েছে, এইটাও 90 থেকে যত ছোট হয়ে গেছে এটা 90 থেকে তত বড় হয়ে গেছে। অর্থাৎ বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের, বৃত্তের অন্তস্থ বা বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, এখানে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। কি জানলাম আমরা? বৃত্তস্থ যে কোনো সামান্তরিকই হচ্ছে আয়তক্ষেত্র, এবং বৃত্তের ভিতরে যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা যোগফল 180 ডিগ্রি। এই তথ্যটা আপনি বেশি ভুলে যাবেন, এটা মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষার হলে এটা বেশি বলবেন। আচ্ছা, তারপরে বৃত্তের ভিতরে যদি আপনি কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করেন, এই যে বৃত্তের ভিতরে যদি কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করেন, এই ট্রাপিজিয়ামটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই বাহু দুটো অটো সমান হবে। বৃত্তের ভিতরে যে কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করলেই এই ট্রাপিজিয়ামটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই তির্যক বাহু দুটো সমান হয়। অর্থাৎ বৃত্তের ভিতরে চতুর্ভুজের আমরা 2-3টা তথ্য জানলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, এবং বৃত্তস্থ যে কোনো সামান্তরিক একটা আয়তক্ষেত্র, কথা কি বুঝতেছেন? এবং বৃত্তস্থ যে কোনো ট্রাপিজিয়াম অঙ্কন করলে ট্রাপিজিয়ামের এই বাহু দুইটা তির্যক বাহু দুইটা সমান হয়। অর্থাৎ বৃত্তস্থ ট্রাপিজিয়াম গুলো হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অনেক তথ্য নিলাম বৃত্ত সম্পর্কে, বৃত্তের বেসিক অনেক কিছুই জানলাম, অনেক ধৈর্য ধরে আপনারা ক্লাস করলেন। বেশি দিলে আর মনে থাকবে না, তবে যা জেনেছেন মোটামুটি 95% আপনাদের ক্লিয়ার। আরো 2-1টা সিম্পল তথ্য থাকতে পারে, 1-2 মিনিটের আছে, ওগুলো পরে জানবো। যেমন এটা একটা একাধিক বৃত্তের যদি আপনি পরিধির অনুপাত করেন, অনেকগুলো বৃত্তের, ধরেন এটা পরিধি কি 2πr1 2πr2, r1 r2 দিচ্ছি, এর কারণ কি? ডট, এর কারণ হচ্ছে এর ব্যাসার্ধ গুলো তো সেম না, কম বেশি হতে পারে, এই জন্য। তো এগুলো যদি অনুপাত করেন, বৃত্তের পরিধি সমূহের অনুপাত তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান, r1 r2 r3 ডট। এখানে খালি আপনি ভাবতেছেন এই দুইটা কেটে গেল, এটা কার সাথে কেটে গেল? আসলে ওইভাবে কাটে না, এখানে 2π দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তাহলে এখানে যে কোনো বৃত্তের, অনেকগুলো বৃত্তের পরিধিগুলোর অনুপাত কিসের অনুপাতের সমান? তাদের ব্যাসার্ধ, এই যে r1 r2 r3 এগুলো তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান। বৃত্তের পরিধিগুলোর অনুপাত তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান। আমরা যে তথ্যগুলো আজকে দিলাম, এই তথ্যগুলো একবারে খুঁটিনাটি করে আমার ভিডিওটাতে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর আপনি প্র্যাকটিসে আসেন। আজকে দেখবেন যে খুব ইজি মনে হবে, বৃত্তের অধ্যায়টা একটু রিল্যাক্স পাবেন। যেমন চতুর্ভুজের ক্লাস যারা করছেন, একবারে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এত তথ্য, এত সুন্দর, এত বেসিক ইনফরমেশন থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনি আসলে কোথাও পাবেন না। এবং এটা ক্লাস করার পর আপনার ওই অধ্যায়টা পানির মতো হয়ে যাবে। যদি বিশ্বাস না হয়, যারা করেননি ক্লাসটা করে তারপর বলেন। ঠিক তেমন আজকে যে ক্লাসটা করলেন, এটা থেকে যদি আপনি আগামীকালকে প্র্যাকটিস করতে চান, এই ক্লাসটা আপনাকে সব ইজি করে দেবে, এবং এই ক্লাসটা আজকে আপনাকে ভালো করে দেখতে হবে।
তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই। যাদের ভালো লাগবে একটু রিভিউ দিবেন, আমি রিভিউটা আশা করতেছি, কারণ নিয়মিত যেহেতু